সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। তারেকময় বাংলাদেশ, আমরা যদি আলোচনার সূত্রপাত করি এ ধরনের একটি শিরোনাম দিয়ে, নিঃসন্দেহে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী আমাদের এই শিরোনামের সঙ্গে একমত হবেন। গত 25 ডিসেম্বর 11টা 40 মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি বাংলাদেশের মাটি স্পর্শ করার পর থেকে এ পর্যন্ত, বিশেষ করে গত 3 দিন, 25 ডিসেম্বর, 26 ডিসেম্বর, 27 ডিসেম্বর, 3 দিনে সে মিডিয়া বলুন, হাটমাট ঘাট প্রান্তর বলুন, পাড়ার মোড়ের চার দোকান থেকে শুরু করে সুউচ্চ ভবন পর্যন্ত, সেই মুটে মজুর কৃষক থেকে শুরু করে সিভিল সোসাইটির সেই শীর্ষ ব্যক্তি পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তারেক রহমান। সেটি সঙ্গত, কারণ তারেক রহমান 17 বছর নির্বাসনে থাকার পরে তিনি বাংলাদেশের মাটিতে এমন একটি সময়ে প্রত্যাবর্তন করলেন যেটি বাংলাদেশের একটি ডেমোক্রেটিক ট্রানজিশন অর্থাৎ গণতান্ত্রিক উত্তরণের একটি মোক্ষম সময় এখন যাচ্ছে। এবং সেই উত্তরণের এই প্রেক্ষাপটে তারেক রহমান এই প্রেক্ষাপটে একজন মুখ্য ব্যক্তি, প্রধানতম ব্যক্তি, এভাবে বললেও খুব অত্যুক্তি করা হবে না, কারণ সর্ববৃহৎ রাজনৈতিক দলের তিনি এখন ডিফ্যাক্টো প্রধান। তার মায়ের কৃতিত্ব আছে এই দেশে, তার পিতার কৃতিত্ব আছে। তিনি নিজে সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান হিসাবে তিনি বিগত দিনে দেশের বাইরে থেকে তার দলটিকে যেভাবে ঐক্যবদ্ধ রেখেছেন এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য গণতান্ত্রিক বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, আগামীর প্রত্যাশার বাংলাদেশ নির্মাণে তিনি যে ভিশনের কথা জনগণের সামনে উপস্থাপন করেছেন, তার 21 দফা থেকে শুরু করে নানা সময় নানা বক্তৃতায় তিনি বাংলাদেশের সংকট সমাধানে নতুন বাংলাদেশের যে স্বপ্ন জাতিকে দেখাতে সক্ষম হয়েছেন, সেই প্রেক্ষাপটেই তিনি আসলে বাংলাদেশের রাজনীতির একজন প্রধানতম চরিত্রে পরিণত হয়েছেন। ফলে তাকে ঘিরে মানুষের আগ্রহ থাকবে, এটি স্বাভাবিক। তিনি দেশে ফিরে বিমানবন্দরে তার কিছু পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। এর পাশাপাশি প্রথম যে কাজটি তিনি করেছেন সেটি হলো বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে তিনি একটি ফোন করেছিলেন। আমরা এই ফোন কলটি একদিক থেকে দেখার সুযোগ পেয়েছি, তারেক রহমানের দিক থেকে। তারেক রহমান মাত্র কয়েকটি বাক্য ব্যবহারের সুযোগ পেয়েছিলেন কয়েক মিনিটের এই টেলিফোন কনভারসেশনে। সেখানে তিনি কেবলমাত্র কৃতজ্ঞতা জ্ঞাপন সূচক কিছু বাক্য ব্যবহারের সুযোগ পেয়েছেন। আমরা লক্ষ্য করেছি অপর প্রান্ত থেকেই কথা বেশি বলা হয়েছে, এমনটি অনুমান করা সঙ্গত হবে যারা এই টেলিফোন কনভারসেশনটি কয়েকটি ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে দেখেছেন। আমরা অনুমান করতে পারি, যেহেতু ডক্টর ইউনূস বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি অত্যন্ত সম্মানিত বিশ্বখ্যাত একজন মানুষ, তিনি অভিজ্ঞ মানুষ, তিনি স্বাভাবিকভাবেই অভিভাবকত্বের জায়গা থেকেই তিনি তারেক রহমানকে হয়তো তার এই আগমনকে স্বাগত জানিয়েছেন, তিনি হয়তো কিছু পরামর্শ দিয়েছেন। তারেক রহমান তার এই আগমন, তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা, অন্যান্য যে সাপোর্ট তিনি সরকারের কাছে পেয়েছেন, সেই জন্য সরকারের প্রধান হিসেবে তিনিও ডক্টর ইউনূসকে যথাযথ প্রক্রিয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন। কেন তারেক রহমান এতটা প্রাসঙ্গিক হলেন, এই প্রশ্নের জবাব আসলে আমাকে দেওয়ার প্রয়োজন হয় না। আমি মনে করি যে বাংলাদেশের প্রায় প্রতিটি সচেতন মানুষই এই প্রশ্নের জবাব জানেন। মাত্র 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিটের পথ বিমানবন্দর থেকে, আমরা যেটাকে কথ্য ভাষায় 300 ফিট বলি, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যেটিকে 36 জুলাই এক্সপ্রেস ওয়ে এই নামে অভিহিত করা হয়েছে, সেখানে তার জন্য আয়োজিত সংক্ষিপ্ত সম্বর্ধনা সভায় তিনি যোগ দিতে এই 4-4.5 কিলোমিটার পথ পার হতে তার সময় লেগেছে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। জনতার ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন। একটা মানে যুগান্তকারী নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তিনি সেখানে প্রবেশ করেছেন। আমি এই অনুষ্ঠানের স্থলে উপস্থিত থেকে একটি ফুট ওভার ব্রিজের উপর থেকে তার এই আগমনের এই বহরটি আমি দেখতে সক্ষম হয়েছি। একটা অন্যরকম আলোড়ন তিনি, আমরা পরবর্তীতে দেখেছি তিনি একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আছে এমন একটি বাসে, যার সামনে তার সেই পছন্দের স্লোগানটি সবার আগে বাংলাদেশ লেখা ছিল, সেই বাসে তিনি করেই এসেছেন। তিনি সেখানে সিটে কিছুক্ষণের জন্য বসেছিলেন, পরবর্তীতে জনগণের অভিবাদনের জবাব দিতে
তিনি উঠে দাঁড়িয়ে তার অন্তত ৩ পাশে জনগণকে ঘুরে ঘুরে তিনি অভিবাদনের জবাব দিয়েছিলেন। তার আগে আমরা লক্ষ্য করেছি এটি তিনি প্রশংসিত হয়েছেন। তিনি ওই বাসে উঠে প্রথমেই বাসের ড্রাইভারের সঙ্গে তিনি হ্যান্ডশেক করেছেন। এটি তার একটি প্রো পিপল ক্যারেক্টারের রিফ্লেকশন বলেই আমরা ধরে নিতে পারি। এবং তারপরে তাকে যত মানুষ অ্যাটেনশন দিয়েছে, কোথাও কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রয়োজনের নিরিখেই কঠোর হয়েছেন। আমরা দেখেছি তিনি কাচের মধ্য থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে নিরস্ত্র করার জন্য চেষ্টা করেছেন। এই যে আবেগ, জনগণের তার প্রতি যেমন আবেগ, তিনি তার পাল্টাটাও যথাযথভাবে দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন। তিনি তার ভাষণটি খুব আলোচিত হয়েছে। এই ভাষণে তিনি ভিশনের কথা বলেছেন। তিনি ৩টি বাক্য ব্যবহার করেছেন। তার মূল বাক্যটি হলো আই হ্যাভ এ প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপুল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। এখানে তিনি এই ভিশনটি উল্লেখ করতে গিয়ে তিনি বর্ণবাদ বিরোধী আন্দোলনের এক প্রবাদ প্রতিম পুরুষ, নাগরিক অধিকারের প্রশ্নে যিনি বিশ্ব আলোচিত মার্কিন যুক্তরাষ্ট্রের সেই মানুষটি, মার্টিন লুথার কিংয়ের একটি ভাষণের তিনি রেফারেন্স দিয়েছেন। সেখানে তার সেই ভাষণটি শিরোনাম হয়েছিল আই হ্যাভ এ ড্রিম। এই যে ড্রিম বা স্বপ্ন মার্টিন লুথার কিং দেখেছিলেন, তিনি মূলত নাগরিক অধিকারের প্রশ্নে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ বৈষম্যের বিরুদ্ধে তিনি ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে, উন্মুক্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তিনি এই বক্তৃতাটি করেছিলেন। আমরা লক্ষ্য করেছি একই ধরনের একটা ক্যানভাস যখন বাংলাদেশ একটি গণতান্ত্রিক উত্তরণের অভিযাত্রার দ্বার প্রান্তে দাঁড়িয়ে, তখন এই বাংলাদেশেই তিনি উল্লেখ করেছেন, সব ধর্মের নাম তিনি উল্লেখ করেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তিনি নারীর কথা উল্লেখ করেছেন, তিনি তরুণদের কথা উল্লেখ করেছেন, তিনি পাহাড়ি জনগোষ্ঠীর কথা উল্লেখ করেছেন, তিনি সমতলের মানুষের কথা উল্লেখ করেছেন। সকল শ্রেণী বর্ণ বৈষম্য ভেদে তিনি এটাকে অ্যাড্রেস করেছেন। অ্যাড্রেস করে তিনি আগামীর বাংলাদেশ সম্পর্কে তার প্ল্যানের কথা বলেছেন। আমরা জানি স্বপ্নের পরবর্তী ধাপ প্ল্যান। তিনি তার স্বপ্নের কথা, তার ভিশনের কথা তার ৩১ দফায় বলেছেন। এই ৩১ দফার স্বপ্নকে তিনি কিভাবে বাস্তবায়ন করতে চান, নানা সময়ে তিনি ভার্চুয়ালি তার বক্তৃতাগুলোতে বলেছেন। এদিন তার বিস্তারিত বর্ণনা না দিলেও তিনি এই প্ল্যানের কথাটা, তার এই ভিশনের কথাটা তিনি অত্যন্ত আবেগ দিয়ে জনতার সামনে উপস্থাপন করেছেন। তার ভাষণটি সর্বমহলে প্রশংসিত হয়েছে, যেহেতু ভাষণে কোনো নিন্দা বন্দা বা বিপরীত মতের প্রতি কোনো কটাক্ষ ছিল না। আমরা লক্ষ্য করেছি যে তিনি তার পরপর 2 দিনের কর্মসূচি আমরা লক্ষ্য করেছি। তিনি শুক্রবার জুম্মার নামাজের পরে তার প্রয়াত পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার তিনি জিয়ারত করেছেন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে, দলের প্রধান হিসাবে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মাজার জিয়ারত করেছেন। এটি ছিল তার আনুষ্ঠানিকতা। পরবর্তীতে তিনি ব্যক্তি পর্যায়ে তিনি দোয়া পড়েছেন। কবর জিয়ারতের নিয়ম যেগুলো আমাদের ধর্মের নির্দেশনা অনুযায়ী আছে, তিনি সেগুলো যথাযথভাবে পালন করে তিনি তার পিতার জন্য নিজে দুহাত তুলেছেন, প্রার্থনা করেছেন। প্রার্থনা শেষে তিনি তার আবেগকে সম্বরণ করতে পারেননি। খুব অল্প বয়সে, 15 বছর বয়সে তিনি তার পিতাকে হারিয়েছেন, ক্লাস 10-এ পড়ার সময়। সেই পিতার আদর্শ নিয়ে তিনি রাজনীতিতে পদার্পণ করেছেন। তার মা তাদেরকে বঞ্চিত করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের জন্য একজন গৃহবধূ থেকে আপসীন নেতৃত্বে রূপান্তরিত হয়েছেন। এই জার্নিগুলো তিনি স্বচক্ষে দেখেছেন। তিনি মায়ের সঙ্গী হয়েছেন সেই 91 সালের নির্বাচন থেকে। তার আগে তিনি আরও 2-3 বছর আগে থেকে তিনি তার রাজনৈতিক সঙ্গী ছিলেন। আমরা একসময় দেখেছি বেগম জিয়াকে বহনকারী গাড়িটি ড্রাইভ করছেন তারেক রহমান নিজে। আমরা 91 সালের নির্বাচনে তাকে ভূমিকা রাখতে দেখেছি। 2001 সালের নির্বাচনে তিনি তো একটা বড় ধরনের মাস্টার মাইন্ড হিসাবে তার পরিকল্পনাই এই নির্বাচনটি বা ভালো ফলাফল লাভ করার ক্ষেত্রে তার পরিকল্পনা যথাযথ ভূমিকা রেখেছে, এগুলো আমরা জানি। তিনি পিতার পাশে, কবরের পাশে দাঁড়িয়ে তিনি তার অশ্রুকে সম্বরণ করতে পারেননি। এটি তার ব্যক্তিগত আবেগ। তিনি সৃষ্টিকর্তার কাছে যেমন প্রার্থনা করেছেন, নিশ্চয়ই তিনি সৃষ্টিকর্তার কাছে পিতার কবরের সামনে দাঁড়িয়ে তিনি তার পিতার আশীর্বাদ নেওয়ারও যে মনের অন্তর্নিহিত বাসনা, সেটি নিশ্চয়ই তিনি তার অন্তঃকরণে ব্যক্ত করেছেন।
এরপরে আমরা জানি তিনি মুক্তিযুদ্ধের সেই স্মৃতি সম্বলিত সাভার স্মৃতিসৌধ, সেখানে তিনি গিয়েছেন। যেহেতু সূর্যাস্তের আগে তিনি পৌঁছতে পারেননি, কনভেনশন অনুযায়ী তার পক্ষ থেকে বিএনপির নেতৃবৃন্দ সেখানে শ্রদ্ধা জানিয়েছেন শহীদদের প্রতি। তিনি এই জনতার ঢেউ, এই জনতার প্রবল চাপ, এটি পেরিয়ে যেতে তার সময় লেগেছে। তিনি সেখানে রাত্রে পৌঁছেছেন, পরিদর্শন বইয়ে তিনি স্বাক্ষর করেছেন, তিনি ফিরে এসেছেন। এই ফিরে আসার সময় একটি দৃশ্য আমাকে বেশ আকর্ষণ করেছে। সেটি হলো, তিনি তার নিরাপত্তার দায়িত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ অন্যান্য যারা তাকে সাপোর্ট দিয়েছেন সেই সমস্ত কর্মকর্তাদের তিনি ডেকে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন, তাদেরকে কষ্ট করার জন্য প্রকৃত অর্থেই তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। এটি তার পিতার চরিত্রের একটি রূপ আমরা তার মধ্যে দেখেছি। 27 তারিখে আমরা দেখেছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে কবি নজরুলের কবরের পাশে ওসমান হাদিকে সমাহিত করা হয়েছে, তিনি ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, তার কবর জিয়ারত করেছেন। এই আয়োজনটিতে আমার কয়েকটি জিনিস খুব আমাকে আকর্ষণ করেছে। একটি হলো ইনকলাব মঞ্চ, তারা গত শুক্রবার জুম্মার নামাজের পর থেকে তারা শাহবাগের ওই এলাকায় একটি অবস্থান নিয়েছেন ওসমান হাদির বিচারের দাবিতে। তারা তারেক রহমানের তার আগমন উপলক্ষে তার প্রতি সম্মান জানিয়ে তারা আজিজ সুপার মার্কেটের সামনে সরে গেছেন। তারেক রহমানকে তারা স্পেস করে দিয়েছেন যাতে তাতে নির্বিঘ্নে তার কর্মসূচি তিনি পালন করতে পারেন। আমার বেশ ভালো লেগেছে। বিএনপি নেতৃবৃন্দর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি, প্রভিসি দ্বয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা, তারা তারেক রহমানের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এগুলো নিশ্চয়ই সম্প্রীতির বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, সৌহার্দ্যের বাংলাদেশ, প্রত্যাশার বাংলাদেশ নির্মাণে এই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, এগুলোকে নিশ্চয়ই আমাদের একটা ক্যাপিটাল হিসেবে আমরা ভবিষ্যতের জন্য বিবেচনা করার সুযোগ পাব। তিনি ভোটার হওয়ার জন্য আবেদন করতে নিজে সরাসরি সশরীরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন অফিসে উপস্থিত হয়েছিলেন। আমরা জানি তিনি ভিভিআইপি প্রোটোকলে আছেন। তিনি চাইলে নিশ্চয়ই এই ব্যবস্থাপনা তার নিজস্ব ভবনে অথবা তার সুবিধা অনুযায়ী এটি আয়োজন করা যেত, কিন্তু তিনি একজন নাগরিক হিসাবে তিনি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে নিজে গিয়েছেন। এটিও একটা গুরুত্বপূর্ণ উদাহরণ মনে করি, যে রাষ্ট্রের নাগরিকরা তাদের নিজস্ব কর্মকাণ্ড পরিচালনার জন্য সরকারি ব্যবস্থাপনায় নিজেরা সাপোর্ট দিবেন। এই নাগরিক হিসাবে এই সাধারণত্ব যারা একটু উচ্চ পর্যায়ে আছেন তারা যদি এটি অর্জন করতে পারেন, এটি শো করতে পারেন, তাহলে আমাদের নাগরিকরাও এখান থেকে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ লেসন নিতে পারে। তারেক রহমান এটি একটি ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করলেন। তিনি ঢাকা সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডে তিনি এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, অর্থাৎ যেটি ঢাকা 17 আসনের মধ্যে, সেখানে তারা ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। আনুষ্ঠানিক সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রবিবার অর্থাৎ আজকে হয়তো তাদের ভোটার সম্পর্কিত এই ধরনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন তাদের কিছু আনুষ্ঠানিকতা শেষে জানিয়ে দিবেন। এই যে কথাগুলো আমি বিস্তারিত বর্ণনা দিলাম, তারেক রহমান বাংলাদেশের মানুষের একটি আবেগের জায়গায় তিনি এখন অবস্থান করেন। বাংলাদেশের একটি রাষ্ট্র কাঠামো আছে, সেই রাষ্ট্র কাঠামোর একটি চরিত্র আছে। এই চরিত্রের মধ্যে আদর্শগত পার্থক্যের রাজনৈতিক দল থাকবে, মত এবং পথের ভিন্নতা থাকবে, মতের বৈরিতা থাকবে, সৌহার্দ্য থাকবে, সম্প্রীতি থাকবে, প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। যেটি থাকবে না সেটি হলো প্রতিহিংসা। কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতিটা আমরা মনে করেছিলাম যে 5ই আগস্ট 2024-এর পর থেকে এটি নিঃশেষিত হবে, কারণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তিগুলোই এখন বাংলাদেশের রাজনীতিতে তারা ক্রিয়াশীল। ফলে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। কিন্তু আমরা কোথাও কোথাও অপচেষ্টা এবং ষড়যন্ত্রের কিছু নমুনা দেখি। তারেক রহমান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে হাদির কবর জিয়ারত করতে যাবেন, এটি তো অনেক আগে ঘোষণা দেওয়া প্রোগ্রাম। তাহলে ইনকলাব মঞ্চের কেন শুক্রবার জুম্মার পরেই ওখানে অবস্থান নিতে হলো? এবং ইনকলাব মঞ্চ, হাদির ইনকলাব মঞ্চকে আমরা এত বড় অবয়বে কিন্তু এর আগে কখনো দেখিনি। হাদির বক্তব্যগুলো জোরালো ছিল, দেশের পক্ষ ছিল, কিন্তু অনেক বড় আয়োজন করে কোথাও কিছুর প্রতিবন্ধকতা তৈরি করা, এটি কিন্তু
হাদির রাজনীতির মধ্যে আমরা পাইনি। এমনকি যারা হাদির বক্তব্য শুনেছেন, প্রথম আলোর সামনে যখন প্রথম আলোকে এক ধরনের সেখানে এনার্কি তৈরি করার জন্য বিদেশ থেকে এক ধরনের ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টিভিস্টরা তারা যখন আহ্বান করলেন, তখন প্রথম আলোর সামনে গরু জবাই করে খাওয়ার সেই আয়োজন আমরা লক্ষ্য করেছি। তার প্রেক্ষাপটে হাদির বক্তৃতা কিন্তু আমরা শুনেছি। তিনি বলেছেন, প্রথম আলোর সামনে আপনাদের কি, প্রথম আলোকে পছন্দ হয় না, আপনি 10টা প্রথম আলো বানান। এটি আসলে মূল কথা। প্রতিযোগিতার মানে হলো অন্যকে দমন করতে চাওয়া না, অন্যর থেকে বড় হওয়ার প্রচেষ্টা করা এবং বড়ত্ব অর্জন করা প্রকৃত অর্থেই। এটি ছিল হাদির রাজনীতি। অথচ হাদির সেই ইনকলাব মঞ্চকে এখন কেউ কেউ ব্যবহার করছেন। কারা বক্তৃতা করছেন, তাদের ভাষা কি? আজকে আমরা একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএসের গতকালের তার স্লোগানের ভাষা শুনেছি। এই ভাষায় হাদিও একসময় স্লোগান দিয়েছিলেন বলে তিনি সমালোচিত হয়েছিলেন। হাদি সেখান থেকে ফিরে এসে অন্য ন্যারেটিভসে নিজেকে নিয়ে গিয়েছিলেন। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে এই ভাষাটি পরিশীলিত নয়। সেই অপরিশীলিত ভাষার ব্যবহার আমরা একটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএসের মুখে শুনেছি। আমি ওই যে বলছিলাম, বাংলাদেশে একটি কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে নানা বৈচিত্র্য আছে, নানা মত আছে, নানা পথ আছে। সেখানে ধর্মের প্রভাব যেমন থাকবে, ভিন্ন ভিন্ন সংস্কৃতির প্রভাবও সেখানে থাকবে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আপনার যা পছন্দ হবে না তাকেও কিন্তু আপনাকে অ্যালাউ করতে হবে, স্পেস দিতে হবে। আপনার পছন্দ না হলে সেটিকে গায়ের জোরে দমন করবেন, এটি কিন্তু গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার চরিত্র নয়। ঐতিহ্যগত ভাবে বাংলাদেশ একটি মধ্যপন্থী, উদারপন্থী, গণতান্ত্রিক, বৈচিত্র্যময় রাষ্ট্র কাঠামোর একটি দেশ। সেটিকে যারা অর্জন করতে পারেননি তারা কিন্তু কাঠামোর বাইরে থাকবেন। কাঠামোর মধ্যে লক্ষ্য করবেন যে সিভিল সোসাইটি একসময় তারেক রহমানকে রিসিভ করতে ব্যর্থ হয়েছে, সেই সিভিল সোসাইটি এখন তারেক রহমানের প্রতি আস্থা রাখছেন এই কারণে যে রাষ্ট্রের কাঠামো, যেটি বৈশ্বিক মাপে যদি দেখা হয়, রাষ্ট্রের মাপে যদি দেখা হয়, শত্রু মিত্র চিহ্নিত করে এই রাষ্ট্র অন্যদের বন্ধুত্বের মধ্য দিয়ে কিভাবে এগোবে, সেই সম্ভাব্য বন্ধুরা কেমন বাংলাদেশ রাষ্ট্র দেখতে চায়, সেই ভিশনের মধ্যে কিন্তু আপনাকে আসতে হবে। যে কারণেই তারেক রহমানই এখন একমাত্র চরিত্রে রূপান্তরিত হয়েছেন। এই যারা তারেক রহমানকে পছন্দ করেন তারা তো বটেই, যারা তারেক রহমানকে পছন্দ করতে এর আগে চাননি, আগামীর ভবিষ্যৎ নির্মাণের জন্য তারা তারেক রহমানের উপরেই আস্থা রাখছে। এই কারণেই শুরুতে বলছিলাম, তারেকময় বাংলাদেশ। অপবাদ দিয়ে, নিন্দা করে, ষড়যন্ত্র করে, তার গায়ে আঁচড় লাগানোর চেষ্টা করে তার এই ভাবমূর্তি যেটি তিনি অর্জন করেছেন, যেটি তিনি তার উত্তরাধিকার সূত্রে যেমন পেয়েছেন, তিনি নিজের পরিশ্রম, যোগ্যতা, মনোসংযোগ, মনোনিবেশ, শিক্ষা দীক্ষা, ইউরোপিয়ান কালচারকে 17 বছর তিনি নিবিড়ভাবে দেখেছেন বলেই তিনি খুব সহজেই একেবারে পুলিশের সদস্যদেরকে থ্যাঙ্কস জানাতে পারেন, ড্রাইভারকে তিনি হ্যান্ডশেক করতে পারেন, তিনি বয়োজ্যেষ্ঠকে শ্রদ্ধা করতে পারেন, তিনি বয়োকনিষ্ঠদেরকে আলিঙ্গন করতে পারেন। আমরা এই তারেক রহমানের আরও পরিশীলিত রূপ নিশ্চয়ই আরও ঘটনা পরস্পরে দেখতে সক্ষম হব, এমন প্রত্যাশাই করি। শুধু একটা পরামর্শ, তারেক রহমান এখন তার কর্মসূচির প্যাটার্নটা একটু চেঞ্জ করতে হবে। সেটি হলো যে তিনি যেখানে যাচ্ছেন জনতার ঢল নামছে, অনেক ক্ষেত্রে মানুষ কষ্ট পাচ্ছে। এখন তার কর্মসূচির এই মানচিত্রটা একটু পাল্টাতে হবে। আমি প্রত্যাশা করি তিনি জুলাই যুদ্ধে শহীদদের পরিবারগুলোর সাথে দেখা করবেন, ওসমান হাদির পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন, জুলাই যুদ্ধ আহত সেই তরুণদের, সেই বন্ধুদের, সেই শিশুদেরকে তিনি নিজের আপন করে অভিভাবকত্বের দৃষ্টিতে তিনি সেক্ষেত্রে কিছু কর্মসূচি নেবেন। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দল হোক তারা তার প্রতিদ্বন্দ্বী, কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা কন্ট্রিবিউট করেছেন তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, তাদেরকে অ্যাকোমোডেট করবেন। যে তরুণরা এখনো আলোচিত তরুণ, তারা ভিন্ন রাজনীতির সদস্য হলেও নিশ্চয়ই তারেক রহমান অভিভাবক হিসাবে তাদের সঙ্গেও ইন্টারাকশন করবেন। আগামীর বাংলাদেশ শুধু বিএনপি না, বিএনপির বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে, সিভিল সোসাইটি আছে, তারা কেমন বাংলাদেশ দেখতে চান এমন অনেক মতবিনিময় সভায় তিনি ইনভলভ হবেন। বিদেশি রাষ্ট্রদূতরা আশা করি খুব শীঘ্রই তার সঙ্গে দেখা করবেন, সেজন্য তাকে স্পেস বের করতে হবে। অর্থাৎ আমাদের সামগ্রিক পরামর্শ হলো জনতার এই ঢলকে নিয়ন্ত্রণ করে এখন তাকে নতুন করে কর্মসূচির প্যাটার্ন নির্ধারণ করে, যাতে মানুষ কষ্ট কম পায়,
মানুষ স্বাভাবিক জীবনযাত্রা যাতে কোনো কারণেই ব্যাহত না হয়, নিশ্চয়ই আশা করি খুব শীঘ্রই তারেক রহমান তার রাজনৈতিক, সামাজিক, মানবিক, বৈশ্বিক, আন্তর্জাতিক সকল কর্মকাণ্ডের প্যাটার্ন সেভাবেই নির্ধারণ করে তিনি এগিয়ে যাবেন। আমাদের তার প্রতি যে সীমাহীন আগ্রহ, এই আগ্রহ এবং প্রত্যাশা আমরা নিশ্চয়ই তিনি আমাদেরকে এ বিষয়ে আমাদের এই প্রত্যাশা পূরণে তিনি আরও অনেক পরিশীলিত রূপ এটি আমাদেরকে দেখাতে সক্ষম হবেন, এমনটি প্রত্যাশা করি। ধন্যবাদ।